আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। রোববার গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাদেরকে দুপুরে আদালতে নেওয়ার কথা রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে জনতা। এদিকে গতকাল রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে, তাকেও রাখা হয়েছে ডিবি হেফাজতে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, জানাবেন গ্রেপ্তার ব্যক্তিদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে, আর এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে তাদের সবাইকেই আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে। মূলত সাবেক নির্বাচন যে কমিশনার, তাকে 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের কারচুপির বিষয়ে যে রাতের বেলার ভোট হয়েছিল সেই বিষয়ে মূলত তাকে রিমান্ড নেওয়া হতে পারে এবং রিমান্ডে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে তার রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড আবেদন করা হলে পরে আদালত সেটিকে পর্যালোচনা করে কয়দিন রিমান্ড মঞ্জুর করে সেটি আসলে দেখার বিষয়। এর পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি এবং সাবেক আরেক এমপি রয়েছেন সাবিনা আক্তার তুহিন, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপিকে গত রাতে রাজধানীর খামারবাড়ি যে মণিপুরি পাড়া রয়েছে সেখান থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সাবিনা আক্তার তুহিনকে দোহার থেকে ডিবি তাকে হেফাজতে নিয়েছেন। এবং পাশাপাশি ইসলামী ব্যাংকের সাবেক এমডি, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ইসলামী ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সকলকেই দুপুরের পরে কোর্টে নেওয়া হলে সেখানকার পরিস্থিতি আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো, আসলে কাদেরকে কয়দিন করে রিমান্ড নেওয়া হলো এবং সাবেক যে এমপি রয়েছে তাদের বিরুদ্ধে মূলত জুলাইয়ের হত্যা মামলাগুলো রয়েছে। এখন কাকে কোন মামলা দেখানো হবে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কোর্টে নেওয়ার পরে হয়তো বা সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। কেবলমাত্র আমরা সাবেক নির্বাচন কমিশনারের বিষয়টি জানতে পেরেছি, তাকে বিএনপির যে মামলাটি করেছে শেরেবাংলা থানায় ভোট কারচুপির বিরুদ্ধে 2014, 2018 এবং 2024 সালে নির্বাচন নিয়ে সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব যে কয়দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করা হলো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান অর্থ যোগানদাতা নসরুল হামিদ বিপু ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির বরপুত্র। 10 বছরে বিপুর লুণ্ঠনের পরিমাণ 1 লাখ কোটিরও বেশি টাকা, যা দেশের 1 বছরের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 16টি দেশে বিপু ও তার পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে টানা 10 বছরের বেশি সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নসরুল হামিদ বিপু। ডলার কিংবা ইউরোতে ছিল তার আসক্তি। তার দুর্নীতির অর্থের লেনদেন হতো বিদেশে। কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা আদায় করতেন বিপু চক্র। বিপুর সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভাতিজা। তথ্য বলছে নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সেতুমন্ত্রীর ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছেন 8,000 কোটি টাকার কাজ।
কানাডায় বিপুর একটি আবাসিক হোটেল এবং একটি পেট্রোল পাম্প রয়েছে। বিপুর অন্তত 3টি প্রতিষ্ঠান সিঙ্গাপুরে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত, যেখানে রয়েছে বিপুর 1000 কোটি টাকার বিনিয়োগ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিপুর স্ত্রী সীমা হামিদের নামে অন্তত 3টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া মাল্টায় বিপুর স্ত্রী সীমা হামিদের নামে একটি বার ও ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। বিপুর ছেলে জারিফ হামিদ দুবাইতে পাম বিচে বিলাসবহুল বাংলোতে বসবাস করেন। সেখানে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা যায়। দীপন দেওয়ান, RTV, ঢাকা। আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিতে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বেলা 11টায় ঢামেকের 7 শিক্ষার্থী এই বৈঠকে অংশ নেবেন। এরপর শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের পদক্ষেপ গণমাধ্যমে তুলে ধরবেন। তবে বৈঠকের সময়ও স্বাস্থ্য উপদেষ্টাকে সশরীরে কলেজে হলের ভগ্নদশা পরিদর্শনের অনুরোধ জানাবেন শিক্ষার্থীরা। 28 মে থেকে 5 দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় 6 জুন থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নতুন করে কেউ মারা না গেলেও এখন পর্যন্ত শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 424 জন। বিভাগে এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জনই বরগুনার। অপরদিকে সর্বশেষ 136 জন আক্রান্তের মধ্যে 78 জনই বরগুনার। এ তথ্য জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এদিকে করোনায় 3 জন আক্রান্তের হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন বরিশালের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর করোনা পরিস্থিতি নিয়ে কি বলছেন সেখানকার চিকিৎসকরা? সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে ডেঙ্গু এবং করোনা উভয় বরিশালের জন্য একটি এখন আতঙ্কের নাম। আর গোটা হসপিটাল জুড়ে কিন্তু যারা এসছেন এখানে তার 90% মানুষই কিন্তু ডেঙ্গু এবং করোনার আক্রান্ত হয়ে কিংবা তারা শনাক্ত হয়েছে কিনা সে লক্ষ্যেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য হসপিটালগুলোতে আসছে। একটু ছোট্ট করে দেখাতে চাই, বরিশাল হাসপাতাল যেহেতু কার্যক্রম কিছুক্ষণ আগে মাত্র শুরু হয়েছে এখানে স্বাস্থ্যসেবার, তো সুতরাং এখানে ধীরে ধীরে আসতে প্রচুর শুরু করেছে এবং বিগত দিনের চেয়ে রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ছে। এখানে যারা টিকিট কাউন্টার টিকিট বিক্রি করে আমরা তাদের সাথে কথা বলি, তারা বলছেন যে আগে যে পরিমাণ টিকিট বিক্রি হতো এখন তার চেয়ে অনেক বেশি পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে এবং এর অধিকাংশই হচ্ছে কোভিড এবং ডেঙ্গু ডিএনএ যে পরীক্ষা করার জন্য। এবং প্যাথোলজি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষার জন্য আসছে। তো এর মধ্যেই করোনার চাপ মানে করোনা শুরু হলেও ডেঙ্গুর কিন্তু প্রচুর একটি ধাপ রয়েছে এবং ডেঙ্গু কিন্তু যারাই পরীক্ষা করাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, হাসপাতালগুলোতে হচ্ছে এই চিত্র। আর করোনার যে বিষয়টি, ইতিমধ্যেই বরিশালে 3 জন করোনা শনাক্ত হয়েছে। যেহেতু আপনি জানবেন যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে যে RT-PCR ল্যাব সেটি নষ্ট থাকায় এখানে র্যাপিড ভাবে কিছু করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার লক্ষ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতালে ইতিমধ্যে 2 জন এবং বরিশাল আগুইলঝাড়া হসপিটালে 1 জনকে করোনা শনাক্ত করা হয়েছে। আর ডেঙ্গুর যে বিষয়টি সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশন যিনি প্রশাসক রয়েছেন, আমরা গতকালকে দেখেছি তিনি ইতিমধ্যেই মশা নিধনে কেমিক্যাল এনেছেন, মশা নিধনের যে ঔষধ সেটি তিনি এনেছেন এবং আরো বিস্তারভাবে প্রভাব যেন না পড়ে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চর্চা করতে পারে সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তবে জেলার অন্যান্য জেলাগুলোতে এবং উপজেলাগুলোতে আসলে নিরাময় হবার জন্য কিংবা নিয়ন্ত্রণ করার জন্য তেমন কোনো পদক্ষেপ দেখছি না। ফলে বরগুনার অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। সাথী, এতটুকু ছিল এখন পর্যন্ত আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের প্রবাসী বিল্লাল হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটিকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইবতেসামুল গানী। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম দিনারা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন শিকদার, বয়স ৩৮ বছর। সংসারের হাল ধরতে ৩ বছর আগে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কাজ করতেন বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকার একটি গ্রোসারি শপে। স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে দোকান বন্ধ করার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে মারা যান বিল্লাল। ও যে টাকা পয়সা দিত আমার সংসারে, ওই টাকা পয়সায় আমার চলতো। কিভাবে কি করুম, আমার কোনো উপায় নেই। আল্লাহ, ছেলের মুখটা দেখুন। আমি বৃদ্ধ মা বাবা ও ছোট ভাই বোনদের জীবিকা চলতো তার রোজগারে। দোকান লুট করে নিয়ে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলছে। ওখান থেকে যে লাশটা বাংলাদেশে আনবে সে টাকাটাও ওদের কাছে নাই। তার একটা ছেলে আছে, এখন তারে কে দেখবে? সরকার যেন লাশটা যেন দেশে আনার সহযোগিতা করে। মরদেহ দেশে ফিরিয়ে আনা সহ পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার পুরো ফ্যামিলিটাই তিনি পরিচালনা করতেন। তার একটি ছোট ভাই আছে, সেও প্রতিবন্ধী, এবং তার বাবা মা অত্যন্ত বৃদ্ধ মানুষ। এই অসহায় পরিবারটি তাদের ছেলের লাশটিকে তাদের বাড়িতে ফেরত আনতে চায়, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই বাড়িতে লাশটি আনার মতো। তারা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন যেন বিল্লালের লাশটি বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। একই ঘটনায় এমদাদুল হক নামে আরেক প্রবাসী নিহত হন। ইবতেসামুল গনি, RTV। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে নোয়াখালী ৩ গ্রামের অর্ধ শতাধিক পরিবারের। চলছে ঘূর্ণিঝড়ের ক্ষত কাটানোর লড়াই। এবং ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ জুভেন্টাস। রাতে দ্বিতীয় জয়ের মিশনে নামছে PSG। সকালে সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে নোয়াখালী সেনবাগের নবীপুর ইউনিয়নের 3টি গ্রামের অর্ধ শতাধিক পরিবারের। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। ঘূর্ণিঝড়ে তাণ্ডবে শুধু তাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়নি, নামতে হয়েছে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াইয়ে। জাহাঙ্গীর পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাত্র 3 মিনিটের ঝড়, ক্ষতচিহ্ন এগুলো। উড়ে গেছে ঘরের টিনের চাল, গাছ পড়ে ভেঙে গেছে বাড়ির দেওয়াল, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড়ের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 3টি গ্রামের অর্ধ শতাধিক ঘর। এ সময় নারী ও শিশু সহ অন্তত 15 জন আহত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও অনেকেই বাস করছে খোলা আকাশের নিচে। শব্দ আসছে, আসার পরে বুকরিতে আমি আমার ওয়াইফকে বললাম যে ওদেরকে বুকের সাথে জড়াই এনো, কি যেন আসতেছে। তখন ওদেরকে বুকের সাথে জড়াই নিবার সাথে সাথে ঘরটা আমাদের, এই যে আমার এই ঘরটা আমাদের গায়ের উপরে ভাঙি পড়ছে। আমি এই বয়সে কোনোদিন দেখিনি এই তুফান, এই কাণ্ডকৃতি। এই সময় আমার দুজন স্যার তাকে ঘর দিন নি তাকে উঠানে হারাইছে। সকল বাড়িঘর তছনছ হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারে যদি আমাদের প্রতি কিছু সহযোগিতা করে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় 21টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে প্রাথমিক সহায়তা দেন সরকারের পক্ষ থেকে, যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তারই নিরিখে আজকে ওই 22টি পরিবারের মধ্যে ডেউটিন এবং নগদ অর্থ ও শুকনা খাদ্য বিতরণ করা হচ্ছে। যাদের একটু ক্ষতি বেশি হয়েছে তাদেরকে আমরা 2 বান্ডিল টিন, নগদ 6000 টাকা, শুকনা খাবারের একটা করে প্যাকেট এখনই সরবরাহ করতেছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা ইতিমধ্যে করেছি, আরও এই বিষয়ে আমরা কাজ করছি। আমরা পরবর্তীতে আরও যদি সরকারি সহযোগিতা আসে
তাহলে আমরা সেটা প্রদান করব। সরকার ও সমাজের বিত্তবানরা সহায়তা করলে ঘুরে দাঁড়াতে পারবে এসব মানুষ। লামিয়া তানজির মাহমুদ, RTV। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আর হাউসবোট নিয়ে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গেল রাতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে এলাকায় পর্যটকবাহী হাউসবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়। জেলার সব পর্যটন স্পটে প্রশাসনের বিভিন্ন সময় জারি করা নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়। বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোটের দৈরাত্ম্য। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে শিকার করা হচ্ছে পোনা মাছ। ফলে বিপন্ন হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ। আর মালিকরা প্রভাবশালী হয় প্রতিবাদ করে নির্যাতিত হতে হচ্ছে অনেককেই। রেহাই পায়নি কোস্টগার্ডও। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইফতেসামুল গনি। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনায় রয়েছে অর্ধশত। নিষিদ্ধ জালে মাছ ধরায় ধ্বংস হচ্ছে সব ধরনের মাছের পোনা, রেণু ও জলজ প্রাণী। ফলে বাধাগ্রস্ত হচ্ছে মাছের খাদ্য শৃঙ্খল ও প্রজনন। সম্প্রতি দুটি ট্রলার জব্দ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকি কোস্টগার্ড ক্যাম্পেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পর অবৈধ ট্রলিং বন্ধ এবং দায়ীদের বিচার দাবি করেন সাধারণ জেলেরা। শোনা আমাশা ধরনের কোনো বড় মাছই পাই না, সবসময় ছোট মাছ পাই, গুঁড়ো মাছ পাই। আর আমাদের আমাশা বাজেই না জালে। এই ট্রলিং এ সবই ছোট থাকতে মারলিয়ে নেয়। এই ট্রলিং এ জালগুলা কাটতেছি, তস নস করে এখন পর্যন্ত আমরা এই জালগুলা ছাড়তে আছি। ভবিষ্যতে দেখা যাইবে যে মাছ আর দেখাই যাবে না, কারণ ওইটা ডিমটা পর্যন্ত ওই জালটা ওঠে। ওই জালটা হলো অবৈধ এবং ওই বাংলাদেশে এই জালটা বিক্রয় হয় না, ওই জালটা হয় ভারতে। অবৈধ ট্রলিং বন্ধে তৎপর থাকার কথা জানিয়েছে কোস্টগার্ড। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। এসব বোট দিয়ে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ বিপন্ন হওয়ার কথা স্বীকার করলেন এই মৎস্য কর্মকর্তা। ট্রলিং গিয়ার ব্যবহার করে সমুদ্রে মাছ আহরণ সম্পূর্ণ আইনত দণ্ডনীয় এবং ট্রলিংয়ের ফলে সমুদ্রের তলদেশের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। তলদেশে যে সকল প্রাণী ডিম পাড়ে বা রেণু আশ্রয় নেয় সে সকল কিছু নষ্ট হয়ে যায়। কচ্ছপ, ডলফিন, পাখি আটকে পড়তে পারে। এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর পদক্ষেপ আশা করছেন বৈধ জেলে ও ব্যবসায়ীরা। ইফতেসামুল গনি, RTV। পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে মোরেলগঞ্জ মোংলা শরণখোলার উৎসব বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে দুই উপজেলার কয়েক হাজার মানুষকে। এদিকে দ্রুত ব্রিজ মেরামত করে চলাচলে উপযোগী করে তোলার দাবি এলাকাবাসীর। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বহন ক্ষমতার বেশি প্রায় ২৭ টন কয়লা নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীর মালবাড়ি এলাকার ব্রিজটি পার হচ্ছিল একটি ট্রাক। অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ইন্দুরকানীর সন্ন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী, রোগীরাও। বিকল্প রাস্তা না থাকায় পুরোপুরি অবরুদ্ধ আছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে ব্রিজটি নাজুক অবস্থায় ছিল। সেতুতে 5 টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানত না ইটভাটার মালিকরা। কয়লার ট্রাক ভেঙে পড়ছে, কয়লা নিয়ে উঠছে ব্রিজের উপরে, যার কারণে আমরা যাতায়াত পুরোপুরি বন্ধ। এই ব্রিজে তো এত ওভারলোড নিয়ে ওটা ঠিক না, ওভারলোডের কারণে এই ব্রিজটা ভাঙা হয়েছে। আমরা আসা যাওয়া করতে পারতেছি না, তারপর অন্য কোনো রাস্তা নাই, এই একটাই রাস্তা। এটা জনগণের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি। আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। যাতে অতি দ্রুত এখানে একটা যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হইলে আমাদের এই 30,000 মানুষ মুক্তি পায়। এদিকে দ্রুতই ব্রিজটি মেরামতের কথা জানান সড়ক ও জনপথের এই প্রকৌশলী। আনুমানিক চেষ্টা করতেছি 7 দিনের মধ্যে আমরা যোগাযোগ ব্যবস্থা আবার আগের পর্যায়ে নিয়ে যাব। দ্রুত বিকল্প সেতু নির্মাণ কিংবা অস্থায়ী চলাচলের ব্যবস্থা না করা হলে জনদুর্ভোগ চরমে ওঠার শঙ্কা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।
সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।